ওকে, আমরা শুরু করতে পারি। প্রথম প্রশ্নটা দেখো, ফেনা ভাসমান পদ্ধতিতে কোন আকরিকে বিশুদ্ধকরণ করা হয়? তোমাদের যে দশম অধ্যায় যেটা, দশম অধ্যায়ে দেখো ওই যে ফেনা ভাসমান পদ্ধতির ওই জায়গাটা একটু বের করলেই তোমরা দেখতে পারবা যে এই পদ্ধতিতে সালফাইড আকরিক সমূহকে ঘনীকরণ করা হয়। এই জায়গাতে দেখো প্রথমেই লেখা আছে। তাহলে সালফাইড আকরিক এর মধ্যে আছে কোথায়? দেখো এর মধ্যে সালফাইড নাই, এর মধ্যে নাই, এর মধ্যেও নাই, তার মানে এই তিনটা হওয়ার কোনো চান্স নাই। এখানে যেহেতু সালফার আছে, তার মানে এটা সালফাইড আয়ন, সালফাইড আকরিক, তার মানে এইটাই হচ্ছে তোমার ফেনা ভাসমান পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে, বিশুদ্ধকরণ করা হয়ে থাকে। অর্থাৎ লেড সালফাইডটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? আচ্ছা, তোমাদের একটা সিরিজ ছিল, ধাতুর সক্রিয়তা সিরিজ, মুখস্থ করার জন্য বলছিলাম কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, টিন পাবে হাই কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়, দিয়ে বলছিলাম যে প্রথম যে তোমার পাঁচটা আছে সেই পাঁচটা হচ্ছে অধিক সক্রিয়। অধিক সক্রিয় এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয়। তো দেখো নিষ্কাশনের ক্ষেত্রে এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বলা আছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এইটাই। কার্বন বিজারণ হবে না, কারণ কার্বন বিজারণ ওর চাইতে কম, সোডিয়ামের চাইতে কম। সোডিয়াম তো অনেক সক্রিয় ধাতু, যার কারণে এটা তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটা করা হয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাই। ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? আমার মনে হয় দাগটা একটু মোটা করা দরকার। আচ্ছা, ইথিলিন গ্লাইকলের কথা বলা হয়েছে, হ্যাঁ, কোন ধরনের যৌগ? দেখো ইথিনের সাথে পানি এবং হচ্ছে পটাশিয়াম পারমাণবিক এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো, তাহলে যেটা তৈরি হয় তোমাদেরকে এভাবে দেখাইছিলাম, CH2, CH2, আর এখানে তোমার OH থাকবে, এখানে তোমার OH থাকবে। তো OH থাকলে আমরা জানি সেটা হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ এখানে অ্যালকোহল যেটা আছে সেটা হবে উত্তর, অর্থাৎ খ নাম্বারটা সঠিক উত্তর তোমাদের জন্য। কোনটি পলিমার যৌগ? দেখো এখানে তোমাদের খনিজ সম্পদ বা জীবাশ্ম 283 নম্বর পেজ বইয়ের, সেখানে দেখবা প্রাকৃতিক পলিমার আছে। প্রাকৃতিক পলিমার অনেক পলিমার উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে, যেমন হচ্ছে সেলুলোজ এবং স্টার্চ। এই দুটোর মনোমারটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের অসংখ্য অণু মিলে তোমার সেলুলোজ এবং স্টার্চ তৈরি করে। আরেকটা আছে প্রোটিন, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিডের পলিমারটা হচ্ছে প্রোটিন। তার মানে এগুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, রাবার গাছের কষ থেকে একটি প্রাকৃতিক পলিমার, রাবার গাছের কষ একটি প্রাকৃতিক পলিমার, তার মানে রাবার গাছের কষটাও তোমার একটা প্রাকৃতিক পলিমার। এগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল এসব জেলায় চাষ করা হয়। তো যাই হোক, এগুলো আমরা একটু জেনে রাখলাম, অনেক সময় দিয়ে দেয় MCQ এ। তাহলে কোনটি পলিমার যৌগ? দেখো ইথাইন তো হবেই না, ইথিলিনও হবে না, ভিনেগারও হবে না, তার মানে প্রোটিন, প্রোটিন প্রাকৃতিক পলিমার। প্রোটিন তোমার হচ্ছে সেলুলোজ এবং স্টার্চ, সেলুলোজ এবং স্টার্চ দুটোই প্রাকৃতিক পলিমার। আর একটা বলা হচ্ছে যে প্রোটিন, প্রোটিন তোমার হচ্ছে প্রাকৃতিক পলিমার, অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার, সেজন্য এটা হচ্ছে পলিমার। তারপরে CO2 এ সি এর সুপ্ত যোজনী কত? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডে দুইটা ধরনের যৌগ, CO2 আর CO। দেখো CO তে কিন্তু 2 ব্যবহার করা হয় যোজনী, আর CO2 তে 4। সর্বোচ্চ কিন্তু আসলে 4, সর্বোচ্চটাও 4, সর্বোচ্চ সর্বোচ্চটাও হচ্ছে 4, আর সক্রিয়টাও হচ্ছে 4। তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের? বিয়োগ, এটা হচ্ছে সক্রিয়, সক্রিয় বিয়োগ করলে কত হবে? 0 হবে, অর্থাৎ সুপ্ত যোজনী হচ্ছে এখানে 0। আর্দ্র কপার সালফেটের বর্ণ কেমন? আর্দ্র কপার সালফেটের বর্ণটা কেমন সেটা জানতে চাইছে। আচ্ছা, কপার সালফেট 2 তে আমরা জানি হচ্ছে নীল বর্ণের, এটাতে কোনো সন্দেহ নাই আমাদের। ওকে, তুতের কেলাসে কেলাস পানির শতকরা পরিমাণ কত? কেলাস পানি, আচ্ছা, কপার সালফেট CuSO4 ইন্টু 5 অণু পানি। তো এইটা হিসাব করা হয়, পুরোটা আণবিক ভর প্রথমে বের করতে হবে, এম এর মান বের করতে হবে। তাহলে কপার হচ্ছে 63, সালফার হচ্ছে 32, আর হচ্ছে অক্সিজেন 16 গুণ হচ্ছে তোমার 4, আর পানি হচ্ছে 18 গুণ 5, 18 গুণন হচ্ছে 5। এখানে কিছু একটা মান পাবা তুমি, হ্যাঁ, সেই মানটাকে যদি তুমি এখানে কিছু একটা মান পাবা, ওই মানটা নিতে হবে। আর এই যে পানির পরিমাণ কতটুকু, পানির পরিমাণ হচ্ছে 18 দশমিক, তাহলে 18 গুণ 5, 18 গুণ 5, আর এই যে এইখানে যে মানটা পাবা, এই ভ্যালুটা কি করতে হবে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আমি একটু গ্রিন কালার দিই। আচ্ছা, এখানে যে ভ্যালুটা পাবা তুমি, এই ভ্যালুটা তুমি নিয়ে এসে এখানে বসাবা। তাহলে 18 গুণ 5, আর ওই ভ্যালুটা, মোট ভ্যালুটা বা আণবিক ভরের মানটা দিয়ে 100 দিয়ে গুণ করবা আর পার্সেন্ট বসাবা, তাহলে যেটা উত্তর পাবা সেটাই হবে তোমার এখানকার সঠিক উত্তর। তো আমি এটা করে দিচ্ছি না,
তোমরা আশা করা যায় এটা করে নিবা। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে 36.07। অনেকে মুখস্থ মেরে দেয় 36.07, তো মুখস্থ আমরা করবো না, আমরা এগুলো করে করে বের করবো। এগুলো বহুল আসা এমসিকিউ, তো যার কারণে এগুলো হচ্ছে অনেকের মুখস্থ থেকে যায় মানটা, বইয়ের ডাইরেক্টলি আসে বই থেকে, যার কারণে অনেক সময় এই মানগুলো আমরা বসিয়ে দিতে পারি। তো 36.7 হচ্ছে সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। এখন ফেরিক সালফেটে পরমাণুর সংখ্যা কত? এটা খুব সহজ। যেহেতু ফেরিক বলছে, তাহলে Fe এর যোজনী হবে তোমার 3, আর SO4 যেটা, সেটা যোজনী আমরা জানি 2। তাহলে এর যোজনী এখানে দিবা, আর এই 3 দিতে হবে সালফেটের এইখানে। তাহলে মোট তোমার পরমাণুর সংখ্যা কত? তাহলে আয়রন পরমাণু আছে 2টা, সালফার দেখো এখানে 3 দেওয়া আছে যেহেতু, তার মানে সালফার আছে 3টা, আর অক্সিজেন 4 গুণ 3 অর্থাৎ 12টা। তাহলে 12 আর 3 হচ্ছে 15, 16, 17টা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 17। টোটাল হচ্ছে তোমার 17টা। তারপরে চলে যাই, কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? আচ্ছা, আমরা জানি ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 আর 40। তো এই ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন তো সমান হবেই, স্বাভাবিক একটা কথা। নিউট্রনটা কত? 40 মাইনাস হচ্ছে 20, তার মানে হচ্ছে তোমার এখানে 20টা হচ্ছে নিউট্রন পাওয়া। সোডিয়ামের ক্ষেত্রে 11, 23। হ্যাঁ, তাহলে নিউট্রন সংখ্যা যদি বের করতে চাও, প্রোটন আর ইলেকট্রন তো 11ই থাকে, নিউট্রন সংখ্যা হচ্ছে 23 থেকে তোমার বিয়োগ করতে হবে 11, তাহলে কত থাকে আমাদের? 12 থাকে। এটাও হবে, এটা দেখো। তারপরে হচ্ছে অনুরূপভাবে ক্লোরিনের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্লোরিন 35 বা 36 দাও এখানে, আর এখানে 17। তাহলে তো তোমার হচ্ছে এই নিউট্রন সংখ্যা 36 মাইনাস হচ্ছে 17, তাহলে 17 দুগুণে 34, 35, 36, তাহলে 19টা হয় নিউট্রন সংখ্যা। হ্যাঁ, আর কার্বনের ক্ষেত্রে কার্বন হচ্ছে 6 আর 12 থাকে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে 6, যদি বিয়োগ করে তাহলে 6 পাচ্ছ। ওকে, কিন্তু সমস্যা হলো এইখানে এই যে ক্যালসিয়াম এবং কার্বন দুটোরই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান, সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই দুটোই হবে সঠিক উত্তর। তো এটা যেহেতু একটা স্কুলের একটা কোশ্চিন, তো আমাদের করার কিছু নাই, দুটো সঠিক উত্তর আসতেই পারে। তারপর কে প্লাসের সর্ববহিস্থ স্তরে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা জিজ্ঞেস করছে। তাহলে কে প্লাস, পটাশিয়াম কে 19 আয়নিক ভর বিশিষ্ট, এটাকে যদি আমি ইলেকট্রন করি এস এস পি এস পি এস। ওকে, 1 2 3 4, তারপর 2p, তারপর 3p। এখন আমরা ইলেকট্রন দেওয়া শুরু করবো। 2 2 6, অর্থাৎ 10টা, 2 6 1 19টা, টোটাল 19টা হয়ে গেল। এখন যখন কে প্লাস যখন করব তখন কিন্তু এটা দান করে ফেলবে, অর্থাৎ এটা আর থাকবে না। তাহলে সর্ববহিস্থ স্তর কোনটা হয়? এটা। সর্ববহিস্থ স্তরে কটা থাকে? এখানে 6 আর 2, 6 যোগ 2 সমান সমান হচ্ছে 8টি থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 8। চলে যাই পরের প্রশ্ন আমরা। এইখানে খেয়াল করো, একটা জারণ বিজারণ বিক্রিয়া দেওয়া আছে, বলছে যে 11 বার উত্তর দিতে বলছে এই উদ্দীপকটা পড়ে। তাহলে দেখো এখানে জিঙ্ক অক্সাইড আর কার্বন, ZnO প্লাস সি, এখানে পাইছি আমরা Zn আর CO2, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে Zn এর আয়ন হচ্ছে এখানে 2 প্লাস, এখানে -2 বা 2 মাইনাস যে বলো না কেন, আর এটা 0। জারণ সংখ্যাগুলো আমরা লিখতেছি, এটা 0, এটা হচ্ছে তোমার +4, আর এটা -2। তাহলে দেখো এখানে কার কার জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে। দেখো জিঙ্কের জারণ সংখ্যা চেঞ্জ হয়ে 0 হয়েছে, কার্বনের জারণ সংখ্যা চেঞ্জ হয়ে +4 হয়েছে। তাহলে এইখানে আমাকে জিজ্ঞেস করছে বিজারক কোনটা, তাহলে জারণ কোনটা বিজারণ কোনটা আমরা দেখি। তাহলে দেখো Zn2 প্লাস ছিল, হ্যাঁ, 0 হয়েছে, তার মানে 2টা ইলেকট্রন সে কি করছে? গ্রহণ করছে। আর এদিকে দেখো কার্বনের হচ্ছে তাহলে সেই 4টা ইলেকট্রন ত্যাগ করবে সে, -4e মাইনাস, তাহলে 4টা ইলেকট্রন ত্যাগ করে 4 প্লাস হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি জারণ মানে হচ্ছে সারণ, তাহলে জারণ যার ঘটে সেই হচ্ছে তোমার বিজারক আর কি। তার মানে কার্বন এখানে কি হবে? কার্বন বিজারক। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার কার্বন। 11 নম্বরটা হচ্ছে 11 গড় হচ্ছে উত্তর কার্বন। উদ্দীপকের বিক্রিয়াটি কোনটি জারিত হয়? তাহলে দেখো জারিত যেটা হয়, এখানে জারণ ঘটছে কার? জারণ ঘটছে এটা, তার মানে এটাই জারিত হয়েছে আর কি। তাহলে হচ্ছে কার্বন হচ্ছে তোমার জারিত হয়েছে। দুটোর উত্তরে একই চলে আসছে, আমাদের করার কিছুই নাই, কারণ এগুলো হচ্ছে যেভাবে দিয়ে রাখছে সেভাবে আমরা সলভ করব। তারপরে দেখো Na2S4O6 এস এর জারণ সংখ্যা কত?
তাহলে দেখো এস এর জারণ সংখ্যা তুমি এক্স ধরে নাও, আর এন এর তো হয় +1, আর অক্সিজেনের হয় -2। তাহলে শর্ত মতে তোমার 1 গুণ 2 প্লাস 4 ইন্টু এক্স অর্থাৎ 4x মাইনাস হচ্ছে 2 ইন্টু 6 ইজিক্যাল টু তোমার 0 হবে। এখান থেকে তোমার এক্স এর মান বের করতে হবে। তাহলে বা দিয়ে 4x রাখলাম আর বাকিগুলো ওপাশে পাঠাবো, 6 দুগুণে 12 আর -2। তাহলে 4x সমান পাচ্ছ হচ্ছে তোমার কত, 10। এক্স এর মান তাহলে আমরা পাচ্ছি 10/4 অর্থাৎ 2.5। তাহলে 2.5 হচ্ছে তোমার সঠিক উত্তর এখানে। 13 নম্বরের জন্য উত্তর হচ্ছে 2.5। আচ্ছা, কোনটি আগে জারিত হবে? কোনটি আগে জারিত হবে? আচ্ছা সরি, বিজারিত হবে। কোনটি আগে বিজারিত হবে? তো আমরা ওই যে একটু আগে একটা তড়িৎ সক্রিয়তা সিরিজ আমরা দেখেছিলাম, সেখানে কি কি ছিল আমি যদি একটু দেখাই। ওকে, আমি একটু দেখাই। হ্যাঁ, সবার প্রথমে যে তড়িৎ সক্রিয়তা সিরিজ, এখানে দেখো কপার অনেক পরে আছে, তাই না? কপার অনেক পরে আছে, কপারের আগে সোডিয়াম পটাশিয়াম সবগুলোই আছে দেখো। তাহলে এইখানে খেয়াল করে দেখো কে আছে আগে। এখানে দেখো কপার 2+ আছে, তাই না? কপার 2+ আছে। জিঙ্ক, ম্যাগনেসিয়াম, তারপর লেড, এগুলো কি উপরে আছে? আমি একটু দেখে নিই। জিঙ্ক এখানে আছে দেখো, জিঙ্ক এখানে আছে, ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, তারপর লেড আছে তার উপরে, কপার কিন্তু সবার নিচে। তাহলে যেটা সবার নিচে থাকবে সেটাই আগে তোমার কি হবে, আয়ন মুক্ত হয়ে যাবে এখানে, সেটাই আয়ন মুক্ত হবে। অর্থাৎ যেটা সবার নিচে থাকবে সেটাই হচ্ছে আগে বিজারিত হবে। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে তোমার কপার। কোনটি উত্তেজক পদার্থ? কোনটি উত্তেজক পদার্থ? এটা আমরা সবাই জানি যে নাইট্রাস অক্সাইড একটা উত্তেজক পদার্থ। হ্যাঁ, বেঞ্জিন, টলোইন এগুলো না। এটা হচ্ছে একটা উত্তেজক পদার্থ, নাইট্রাস অক্সাইড। তারপরে আসি আমরা, কোনটিতে সেলুলোজ থাকে? আচ্ছা, সেলুলোজ থাকে কোনটাতে? সেলুলোজ থাকে কোনটাতে? এটা হচ্ছে বাঁশের মধ্যে সেলুলোজ থাকে, বাঁশে তোমার সেলুলোজ থাকে। কোনটির ব্যাপন হার কম? ব্যাপন হার কম যেটা যেটা ভারী বেশি হবে সেটার ব্যাপন হার মানে ছড়ানোর হারটা কম হবে। তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে তোমার 1, হাইড্রোজেনের ভর 1, হিলিয়ামের ভর হচ্ছে তোমার 4, ক্লোরিন হচ্ছে 35.5 গুণ আবার 2 আছে এখানে, তার মানে প্রায় 70-71 হয়ে যাচ্ছে এখানে। অক্সিজেন হচ্ছে 16 গুণ 2 অর্থাৎ এখানে 32 হচ্ছে। তার মানে আমার মনে হয় ক্লোরিনটাই ব্যাপন হারটা কম হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সঠিক উত্তরটা হচ্ছে ক্লোরিন। তারপরে দেখো কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? এটা একদম কমন একটা কোশ্চিন। এটা হচ্ছে পারদ। পারদ তোমার দেখো থার্মোমিটারের মধ্যে থাকে, সবসময় তরল হয়ে থাকে সাধারণ তাপমাত্রায়। তরল না হলে তো তুমি কিন্তু জ্বর জ্বর মাপ করতে পারবে না। আর বাকিগুলো হচ্ছে দেখো আয়োডিন, কর্পূর, প্রোপেন, এগুলো হচ্ছে তোমার অন্য অন্য স্টেজে থাকে। পারদ হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল, এটা না দেখলেও পারা যায়, যারা এমনিতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা তারাও পারে আর কি। তারপর দেখো মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? এটা একদম বই থেকে হুবহু কোশ্চিনটা কমন পড়ছে। মানব শরীরে বিভিন্ন ধরনের মৌল আছে 26টা। বিভিন্ন ধরনের মৌল আছে তোমার মানব শরীরে 26টা। এটা হচ্ছে পর্যায় অধ্যায়ের একটা মানে বেসিক একটা কোশ্চিন ছিল। তারপরে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন 40°C তাপমাত্রা দিছো, দেওয়ার পরে একটা এক্স হয়েছে আর H2O তৈরি হয়েছে। এটা আসলে কি, এইটা জানতে চাইছে তার। এটা একদম বই থেকে হুবহু একটা কোশ্চেন। সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের কিছু ধর্ম আছে এখানে দেখো। ব্লিচিং পাউডারের ধর্ম হচ্ছে এটা হচ্ছে বিরঞ্জক প্লাস জীবাণু ধ্বংস করে। তার মানে এটা তিনটে সঠিক, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক, 1 2 3 সবই সঠিক আছে। তারপরে দেখো আমরা পরেরটা দেখি, ইউরিয়া কোনটি ইউরিয়ার পলিমার? কোনটি ইউরিয়ার পলিমার বলছে? ইউরিয়ার পলিমার আমরা জানি হচ্ছে মেলামাইন। মেলামাইন হচ্ছে ইউরিয়ার পলিমার। ইউরিয়ার পলিমার হচ্ছে মেলামাইন। আচ্ছা, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন তো নাইলন 66 আর পলিথিন তো ইথিলিনের। তার মানে ইউরিয়ার পলিমার একমাত্র মেলামাইনই থাকে, অন্যগুলো আর থাকে না। হ্যাঁ, যদি এভাবে চিন্তা করো তাও তুমি উত্তরটা করতে পারবা, যদি না জেনে থাকো সেক্ষেত্রে এভাবে উত্তরটা করা যায়। তারপরে আসো, ক্রোমিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? এগুলো খুব সুন্দর একটা কোশ্চিন, এগুলো অনেকবার তোমাদেরকে করাইছি। ক্রোমিয়াম হচ্ছে 24। ক্রোমিয়াম 24, এটা কেন দেয়? কারণটা হচ্ছে দেখো ব্যতিক্রম, সেজন্য SsP, হ্যাঁ, তারপর SPS, তারপর হচ্ছে D। তাহলে 1 2 3 4 2p and 3p আর 3d। তাহলে 2
2 6 গেল 10টা, 2 6 2 গেল 20টা, ক্রোমিয়াম 24। এখন তুমি যদি এভাবে ভুল করে অ্যান্সারটা করে আসো, সেক্ষেত্রে এম শেল কে এল এম অর্থাৎ 3 নম্বর শেলে যেটা থাকবে সেটা। 3 নম্বর শেলে দেখো তোমার কয়টা থাকে ইলেকট্রন বলো দেখি। 6 আর 2 8টা, 8 4 12টা। দেখো 12 উত্তরও কিন্তু এখানে হাজির, 12 উত্তরও কিন্তু হাজির। হ্যাঁ, কিন্তু কি হবে দেখো, কিন্তু হচ্ছে যে হলো আমরা জানি যে এইখানে আসলে 4 রাখা যায় না, এখানে 5 করে দিতে হবে, কারণ এটা ব্যতিক্রম। আর এই জায়গাতে তোমার কি করতে হবে, এই জায়গাতে এটা কেটে এখানে 1 বানাইতে হবে, কারণ 4 অথবা 9 রাখা যায় না ডি শক্তি স্তরে, সেজন্য এটা 5 হবে। তো 5 হইলে সেক্ষেত্রে দেখো 6 আর 2 8, 8 5 13 হচ্ছে, তার মানে 13 কিন্তু সঠিক উত্তর এখানে। বারবার ভুল করার জন্য কিন্তু এই কোশ্চেনটা দিয়ে রাখছে, এবং 12 অপশনটা দেখো অনেক আগে দিয়ে রাখছে, খ নম্বরে দিয়ে রাখছে। অনেকে ভুল করে যখন ইলেকট্রোমিনাস করবে তখন কিন্তু এটা ভুল করে চলে আসবে, যার কারণে এটা বারবার দেওয়া হয়। তোমাদেরকে বলি যে ক্রোমিয়াম 24 আর কপার 29 বারবার ইলেকট্রন বিন্যাসটা করো। হ্যাঁ, কোনটি লবণ উৎপাদনকারী? লবণ উৎপাদনকারী হচ্ছে হ্যালোজেনগুলো, হ্যালোজেন হচ্ছে লবণ উৎপাদনকারী। তো এইখানে হ্যালোজেন কি কি আছে দেখো দেখি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইনের মধ্যে আছে ফ্লোরিন, তার মানে এটাই তোমার হ্যালোজেন উৎপাদন, লবণ উৎপাদনকারী। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। তারপরে দেখো চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড যদি চালনা করলে সাদা একটা অর্ধকেপ পড়ে, সেই অর্ধকেপটার নাম কি? আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে যে চুনের পানিতে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড চালনা করো, যেটা পাবা সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সিএসিও3। সিএসিও3 এর একটা অর্ধকেপ পড়ে, সিএসিও3 এর একটা অর্ধকেপ পড়ে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বলি আমরা। তারপরে খেয়াল করে দেখো, এটা আমাদের এই সেটের জন্য লাস্ট একটা এমসিকিউ। দেখো CCl4 যৌগতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? আচ্ছা, এইখানে কিন্তু মুক্ত জোড়ের কথা বলা হয়েছে। দেখো কার্বনের কিন্তু সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন, লুইস কাঠামোটা যদি আমরা দেখি, এগুলো তোমাদেরকে অনেক বিস্তারিতভাবে আমি পড়াইছি, আশা করা যায় তোমরা পারবা। হুম, তো খেয়াল করে দেখো, কার্বনের সর্ববহিস্থ স্তরে আমরা জানি যে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করো, কার্বন হচ্ছে 6, তাহলে sp1 2 2 2 2 আর 2, তার মানে 4টা থাকে সর্ববহিস্থ স্তরে। যদি 4টাই থেকে থাকে, আর 4টা 4 কোণে রাখলাম আমি, 4টা 4 কোণে রাখলাম। আর ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে আমরা জানি যে হচ্ছে কটা থাকে, টোটাল থাকে হচ্ছে 7টা। তাহলে এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা আর একটা 7টা। তাহলে এই ক্লোরিনের ক্ষেত্রে তোমার এই যে এরকম হবে নিশ্চয়ই। হ্যাঁ, আরেকটা ক্লোরিনের ক্ষেত্রেও তাই হবে। ওকে, আরেকটা ক্লোরিনের ক্ষেত্রে এখানে তাই হবে। এটাই তো হওয়ার কথা। এখন যদি আমি চিন্তা করি অন্য কিছু, দেখো আমি অন্য একটা কালার নিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এই ব্লু কালারটা নিলাম। এখানে দেখো, এখানে কিন্তু মুক্ত জোড় 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্ধন জোড়, এটা লাগবে না। তোমাকে জিজ্ঞেস করছে মুক্ত জোড় কয়টা, তাহলে একটা ক্লোরিনের ক্ষেত্রে আমি পাচ্ছি 3টা, তাহলে 4টা ক্লোরিনের ক্ষেত্রে কত পাবো? আমার মনে হয় 3 4 12টা, তাহলে 12 জোড়া তুমি পাবা এখানে। সেজন্য এটার সঠিক উত্তর হবে তোমার 12 জোড়া।